ওকে, সবাই দেখতে পাচ্ছি ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1.2 লেকচার 4 হবে। সরি, আমি 8 লিখে রাখছি। লেকচার 4 হবে, লেকচার 4। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমাদের আমরা ফাংশন এক্সারসাইজ করতেছিলাম, তো ফাংশন এক্সারসাইজ থেকে আমরা এক্সারসাইজ 1.2 যেটা সবাই ওটা বের করি। 1.2, আমরা 1.2 থেকে আজকে আরো কিছু ম্যাথ করব। ওকে, ঠিক আছে, সবাই দেখো 1.2 তে সবাই 9 নাম্বারটা বের করো তোমাদের বই থেকে। 9 নাম্বার, আমি তোমাদের বই থেকে 9 নাম্বারটা লিখতেছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে একটা ফাংশন দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে 9 নম্বরে একটা ফাংশন দেওয়া আছে। কেমন দেওয়া আছে ফাংশনটা? ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে ফাংশন অফ এক্স। এখন তাহলে তারা আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন করেছে, হ্যাঁ, একদম ক থেকে শুরু করে অনেকগুলো তারা কোশ্চেন করছে আমাদের কাছে। তাহলে এখন আমাদেরকে সেই কোশ্চেনগুলো দেখতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে দেখা শুরু করি। প্রথম কোশ্চেনে তারা করেছে ক নাম্বারে বিভিন্ন রকম মান বের করতে বলছে। বিভিন্ন রকম মান বের করা খুবই সহজ। কিরকম ব্যাপারটা? তারা আমাদের কাছে বের করতে বলেছে এফ অফ ওয়ান নির্ণয় করো, এফ অফ ফাইভ নির্ণয় করো, এফ অফ 10 নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই দেখতেছো যে তারা আমাদেরকে আসলে কি কি বের করতে বলেছে। তো বিষয়টা হচ্ছে যে যখন তুমি এফ অফ ওয়ান বের করবা, এফ অফ ওয়ান মানে হচ্ছে যে তুমি এক্স এর পরিবর্তে ওয়ান বসাচ্ছ। সবাই দেখো, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে হচ্ছে তুমি এই যে এখানে এক্স এর পরিবর্তে, তুমি এখানে এক্স এর পরিবর্তে ওয়ান বসাচ্ছ। তো ফাংশনের নিয়ম হচ্ছে বাম দিকে তুমি, এক্স এর পরিবর্তে যে মানটা বসাবা, ফাংশনের নিয়ম ডান দিকেও তুমি এক্স এর পরিবর্তে ওই মানটাই বসাতে হবে। তার মানে রুট ওভার এক্স এর পরিবর্তে ওয়ান বসায় দিবা। মাইনাস ওয়ান তো আগে থেকে ছিল, এক্স এর পরিবর্তে ওয়ান বসিয়ে দিলা। তো ওয়ান মাইনাস ওয়ান জিরো, আলটিমেটলি জিরো। সো ফাংশনের নিয়ম আমরা কি দেখলাম? ফাংশনের নিয়ম হচ্ছে যে ফাংশনে তুমি বাম দিকে এক্স এর পরিবর্তে যা বসাবা, ডান দিকেও এক্স এর পরিবর্তে ঠিক ওই মানটাই বসাবা। তাহলে অনুরূপভাবে যদি কেউ এফ অফ ফাইভ বের করো, এফ অফ ফাইভ, তার মানে হচ্ছে যে তুমি এক্স এর পরিবর্তে বাম দিকে ফাইভ বসাচ্ছ, অতএব ডান দিকেও তুমি এই এক্স এর জায়গায় ফাইভ বসাই দিবা। রুট ওভার ফাইভ, সাথে আছে মাইনাস ওয়ান, সাথে মাইনাস ওয়ান, ফাইভ মাইনাস ওয়ান ফোর, রুট ফোর মানে টু। সেম ভাবে তারা আমাদেরকে বের করতে বলেছে এফ অফ টেন নির্ণয় করো। যথারীতি একইভাবে আমরা করব, যে এক্স এর পরিবর্তে টেন বসিয়ে দিব। এক্স এর পরিবর্তে টেন বসিয়ে দিলাম, মাইনাস ওয়ান তো আগে থেকে আছে। ওকে, সবকিছু মিলে রুট নাইন, রুট নাইন মানে থ্রি। তো আমরা সবাই ফাংশনের তাহলে এই বেসিকটা সবাই বুঝতে পারলাম, যে ফাংশনের এই বেসিকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফাংশনে বাম দিকে তুমি এক্স এর পরিবর্তে যা বসাবা, ডান দিকেও তোমাকে এক্স এর পরিবর্তে ওই মানটাই বসাতে হবে। ওকে, অনেকে ওয়েটিং এ আছে, একটু ওয়েট করো সবাই, আমি আরেকবার ট্রাই করি। ওকে, তাহলে আমি যেটা বললাম যে ফাংশনের এই বেসিকটা সবাই মাথায় রাখবা, যে ফাংশনে তুমি যদি বাম দিকে, মনে করো এই যে ওয়ারিশা বলো, মনে করো তুমি এক্স এর পরিবর্তে একটা ঘোড়া বসিয়ে দিলা, ঘোড়া, এক্স এর পরিবর্তে বসিয়ে দিলে একটা ঘোড়া, তখন ডান দিকে, তখন তুমি ডান দিকে কি করবা? ডান দিকে এক্স এর পরিবর্তে ঘোড়ায় বসাবা। ঠিক আছে, বাকি মানগুলো ঠিক থাকবে, বাকি যে মাইনাস ওয়ান প্লাস টু যাই থাক সব ঠিক থাকবে, শুধুমাত্র বাম দিকে এক্স এর পরিবর্তে যা বসাবা, ডান দিকে এক্স এর পরিবর্তে ঠিক ওইটাই বসাবা, বাকি সবাই ঠিক থাকবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখন ঠিক এই সিস্টেমে যদি আরো দুই একটা ম্যাথ করি। যেমন দেখো খ নাম্বারটা, যেহেতু ম্যাথগুলো খুব ছোট ছোট করেই ফেলি। দেখো খ নাম্বারটাতে তারা বলছে যে এফ অফ এ স্কোয়ার প্লাস ওয়ান নির্ণয় করো। এফ অফ, এফ অফ এ স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ এ স্কোয়ার প্লাস ওয়ান। বলো, অথই বলো, অথই আছো না? হ্যাঁ, অথই আছো। অথই বলো তো ডান দিকে কি হবে? এই যে এই ফাংশন দেখে বলো, এই যে এই ফাংশনটা দেখে বলো,
যদি বাম দিকে এফ অফ এ স্কোয়ার প্লাস ওয়ান হয়, অথবা বলো ডান দিকে কি হবে? ঠিক আছে, অথবা বললো না, তাহলে এটা কে বলবে? ওয়ারিশা বাদে। হ্যাঁ বলো, তুলনা হয় না, বলো। তুমি আগেরটা বলছো যে, তাই। ওকে ঠিক আছে, আপাতত তুলনাহীনা বলো, তারপরে বাকিটা আবার বলবা, বলো। এক্স্যাক্টলি। তাহলে সবাই খেয়াল করো ব্যাপারটা, যে যেহেতু তুমি বাম দিকে, এটা সবাই দেখো, যেহেতু তুমি বাম দিকে এক্স এর পরিবর্তে তুমি এই স্কোয়ার প্লাস ওয়ান বসিয়েছো, বাম দিকে এক্স এর পরিবর্তে বসিয়েছো এই স্কোয়ার প্লাস ওয়ান, অটোমেটিক্যালি ডান দিকে এই এক্স এর জায়গায় বসবে এই স্কোয়ার প্লাস ওয়ান। দেখো সাথে কিন্তু এই যে মাইনাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান কিন্তু সাথে আছেই, শুধুমাত্র এক্স এর পরিবর্তে বসে গেল এই স্কোয়ার প্লাস ওয়ান। ওকে ঠিক আছে, তাহলে প্রত্যেকে একটা করে আনসার দিবা। ওয়ারিশা একটা আনসার দিয়েছো, তুলনাহীন একটা আনসার দিয়েছো, নেক্সট টাইম অন্যরা দিবে। ওকে সবাই দেখো তাহলে, এখন সবাই আমরা মনে হয় দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান কাটা, দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, যদি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায়, কেটে গেলে শুধু এই স্কোয়ার থাকে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে শুধুমাত্র এই স্কোয়ার থাকে। আমরা মনে হয় জানি যে রুটের সাথে স্কোয়ার কাটা যায়, শুধু এ থাকে। এটা আমরা সবাই জানি তো নাকি, যে রুটের সাথে এ স্কোয়ার কাটা যায়। ওকে ঠিক আছে, তাহলে রুটের সাথে এ স্কোয়ার কাটা যায়, শুধুমাত্র এ থাকে। ঠিক আছে, নেক্সট আমরা গ নাম্বারটা করে ফেলি, ছোট ছোট ম্যাথ করে ফেলি সবগুলা। নেক্সট বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স নির্ণয় করো। তার মানে এফ অফ এক্স ইকুয়াল ফাইভ, অর্থাৎ দেওয়া আছে, মানে উপরে তো একটা মান দেওয়াই আছে একদম শুরুতে, তাছাড়াও গ নাম্বারে দেওয়া আছে এফ অফ এক্স সমান ফাইভ, এটা প্রশ্নেই দেওয়া আছে। ওকে ভালো কথা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল ফাইভ প্রশ্নেই দেওয়া আছে। তো এখন তারা জানতে চেয়েছে কি, তারা জানতে চেয়েছে এক্স এর মান নির্ণয় করো, তারা জানতে চেয়েছে এক্স এর মান কত। এফ অফ এক্স ইকুয়াল যদি ফাইভ হয়, তো এক্স এর মান কত? ওকে ভালো কথা, তাহলে এটা কে বলবা যে আমি পরের লাইনে কি লিখবো? পরের লাইনে কি লিখবো? হ্যাঁ বলো। আচ্ছা, রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ, এবার কিন্তু অন্য কেউ বলেনি রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এফ অফ এক্স এর মান সবাই দেখতে পাচ্ছ রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তো কিছুই না, শুধু এফ অফ এক্স এর জায়গায়, এফ অফ এক্স এর জায়গায় এই রুট ওভার এক্স মাইনাস ওয়ানটা বসাই দিবা। তার মানে কি করলাম, জাস্ট মান বসিয়ে, শুধুই ফাংশনে যে মানটা দেওয়া ছিল ওই মানটা আমরা বসিয়ে দিলাম। আর ফাংশনের মানটা কোশ্চেনের শুরুতে বলা ছিল, সো আমরা কোশ্চেনের শুরু থেকে এফ অফ এক্স এর মান রুট ওভার এক্স মাইনাস ওয়ান জানি, সো এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ এক্স এর ওই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে ঠিক আছে, আমরা যেহেতু রুট দেখতে পাচ্ছি, সবাই মাথায় রাখবা, রুট দেখলে উভয় পক্ষে বর্গ করতে হয়। যখনই তুমি কোনো সমীকরণে রুট দেখবা, তখনই তুমি উভয় পক্ষে বর্গ করে দিবা। দেখো বাম দিকে বর্গ করে দাও, সবাই ডান দিকেও বর্গ করে দাও, তার মানে বর্গ করে, সবাই লিখো বর্গ করে। উভয় পক্ষে আমরা বর্গ করতেছি, বর্গ করার কারণ যে কোনো সময় যদি কোনো হ্যাঁ বলো। আচ্ছা, তুমি ভালো কথা বলেছো। আসলে মূল ব্যাপারটা কি, মূল ব্যাপার হচ্ছে এক্স এর মান বের করা, হ্যাঁ, মূল ব্যাপার এক্স এর মান বের করা। সুতরাং এক্স এর সঙ্গে যদি রুট থাকে তাহলে বর্গ করবা, এক্স এর সঙ্গে যদি রুট থাকে তাহলে বর্গ করবা। তার কারণ তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও, তাহলে এক্স কে রুট মুক্ত করতে হবে, এক্স কে রুট মুক্ত করতে হবে। তাহলে তুমি যদি এক্স কে রুট মুক্ত করতে চাও তাহলে বর্গ করতে হবে। তাহলে তুমি যেটা বলেছো ভালো কথাই বলেছো। তো আমরা খেয়াল রাখবো যে যে ধ্রুবক সংখ্যায় রুট থাকলে সমস্যা নাই, কিন্তু যেটা কিনা চলক, চলক বলা হয় এক্স কে, হ্যাঁ, এক্স কে বলা হয় চলক। তো চলকের মান বের করতে হয়, সুতরাং যার মান তুমি বের করতে চাচ্ছ যদি তার সঙ্গে রুট থাকে তখন তুমি বর্গ করবা। ওকে, আশা করি উত্তর পেয়েছো সবাই। রুটের সাথে স্কোয়ার বাদ দিয়ে দাও, রুটের সাথে স্কোয়ার বাদ দিয়ে দাও, আমরা জানি রুটের সাথে স্কোয়ার বাদ চলে যায়, তাহলে স্কোয়ারের কারণে রুটটা চলে গেল, এক্স মাইনাস ওয়ান থাকলো, ডান দিকে ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার মানে 25। সবাই এবার পক্ষান্তর করো,
পক্ষান্তর মানে কিরকম, x সমান সমান 25 প্লাস 1, বাম দিকের -1 ডানে চলে গেল, +1 হয়ে গেল, ফাইনালি x এর মান 26। তারা কিন্তু আমাদের কাছে x এর মান নির্ণয় করতে বলেছিল, ঠিক আছে, আশা করি এখানে না বোঝার কিছু নাই। আমরা সরাসরি ঘ নাম্বারে চলে গেলাম। ঘ নাম্বারে আবারও দেওয়া আছে f অফ x ইকুয়াল না এবার নাকি y। ঘ নাম্বারে দেওয়া আছে f অফ x নাকি y, f অফ x ইকুয়াল y দেওয়া আছে, তো কিছুই না, আমরা আবারও সে আগের মতো শুরু করব, অর্থাৎ অঙ্কের শুরু থেকে f অফ x এর মানটা বসিয়ে দিব। সবাই দেখতে পাচ্ছি অঙ্কের শুরুতে f অফ x এর মান √x-1, তো আমরা f অফ x এর এই মানটা এখন বসিয়ে দিব। সবাই f অফ x এর এই মানটা বসিয়ে দাও, √x-1 ইকুয়াল y। ওকে, মান বসিয়ে এবার আবারও সে একই কথা, তারা আমাদের কাছে কার মান বের করতে বলেছে, বলেছে যে x নির্ণয় করো, তারা বলেছে x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে খুবই স্বাভাবিক যে আমাদেরকে এখন স্কয়ার করতে হবে, আমাদেরকে এখন উভয় পক্ষে বর্গ করতে হবে, যেহেতু x এর উপরে রুট আছে, সো বর্গ করে, ভালো কথা। তো আমরা জানি বর্গ করলে কিন্তু রুট চলে যায়, বর্গ করলে রুট চলে যায়, সো রুটটা চলে গেল। আমাদের যেহেতু x এর মান বের করা দরকার, তাহলে আমরা এখন এখান থেকে x এর মানটা বের করব। তো x এর মানটা তাহলে বের করতে গেলে আমাদের প্রথম এখানে কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে যে x ইকুয়াল এই 1টাকে অন্য পাশে নিয়ে যায়, 1টাকে নিয়ে যাই আমরা অন্য পাশে, সো আমরা দেখতে পাচ্ছি যে y² প্লাস 1। ওকে, ভালো কথা, তাহলে আমরা তো x এর মান তো বের করতেই পারলাম, y² প্লাস 1 যে কথা, 1 প্লাস y² একই কথা, কোনো সমস্যা নেই। তো তারা আমাদেরকে বলে দিয়েছিল y নাকি গ্রেটার দ্যান ইকুয়াল 0, তো এটা কোনো সমস্যা না, যেখানে y গ্রেটার দ্যান ইকুয়াল 0 তার মানে y এর মান 0 অথবা 0 এর চেয়ে বড়, তো y এর মান 0 অথবা 0 এর চেয়ে বড়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে x এর মান এখানে বের করতে পারলাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই কিন্তু এখানে দেখতে পেলে আরেকটা ব্যাপার খেয়াল করো, যে এই যে y-টা দেখতে পাচ্ছ, এই y এখানে কি যে কোনো মান বসানো যাবে কিনা, y এর জায়গায়, যে কোনো মান বসানো, হ্যাঁ, যেহেতু y এর জায়গায় যে কোনো মান বসানো যাবে, সো এই y বিলংস টু r, তার মানে তুমি যে x এর মানটা বের করেছো, সেখানে যে y-টা আছে, এই y এ কিন্তু যে কোনো মান তুমি চাইলে বসাতে পারবা, কোনো সমস্যা নেই, মাইনাস মান বসালেও হবে, প্লাস বসালেও হবে, 0 বসালেও হবে, সো y এর যে কোনো মানের জন্য এই লাইনটা সত্য। অতএব y বিলংস টু r, আমরা জানি r মানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, r মানে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আমাদের আশা করি সবারই মনে আছে যে যা আমরা কি করি, প্রথমে ডাবল দাগ দিই, ডাবল দাগ দিই, তারপর আর লিখি, ডাবল দাগ দিয়ে যে আরটা লেখা হয়, এই আর কে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, ঠিক আছে, আমরা খুব দ্রুত অনেকগুলো ম্যাথ করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। আশা করি সবাই লিখে নিয়েছো, আমি চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। 10-এর মোট 4টা অঙ্ক, হ্যাঁ, 10-এর ক খ গ ঘ 4টা অঙ্ক আছে। ঠিক আছে, শুরু করলাম 10 নম্বর। সবাই তাহলে লিখো 10 নম্বর। 10 নম্বরটাতে যা দেওয়া আছে বা যা বলা আছে, আমি দেখার চেষ্টা করি কি আছে সেখানে। প্রথমে একটা ফাংশন দেওয়া আছে, তারপরে বলা হয়েছে এই ফাংশনের জন্য ডোম নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। ওকে, তাহলে সবার প্রথমে আমরা ফাংশনটা সবাই লিখে ফেলি, দেওয়া আছে, সবার প্রথমে আমরা ফাংশনটা লিখে ফেলি, দেওয়া আছে f একটা ফাংশন r থেকে r, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। হ্যাঁ, তোমাদের বইয়ে আর লিখছে এভাবে, তো আসলে বিষয়টা কি, আসলে হায়ার লেভেলে সবসময় এভাবেই লেখে আর কি, এমনকি ইন্টারমিডিয়েটও এভাবে লেখে। তোমাদের বইয়ে জাস্ট একটা সিম্পল আর দিয়ে দিছে, হয়তো সহজ করার জন্য তারা কাজটা করছে, সো এভাবে লিখলে বেশি অ্যাকুরেট হয় আর কি। আর তোমাদের বইয়ে যেভাবে আছে সেটা লিখলেও হয়, কিন্তু সেটার চেয়ে এটা একটু বেশি কারেক্ট। তাহলে আমরা সবাই দেখতে পেলাম যে এফ একটা ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ওকে, এবং ফাংশন অফ এক্স, সমান সমান এক্স কিউব, ফাংশন অফ এক্স সমান এক্স কিউব। ওকে, ভালো কথা। তো ফাংশনকে কিন্তু সবসময় এভাবে এক্সপ্রেস করা হয়, কিভাবে, যে তুমি একটা ফাংশন লিখলাম, মনে করো
আমি তোমাকে দেখাই, সবাই খেয়াল করো। মনে করো তুমি একটা ফাংশন লিখলা, সবাই খেয়াল করো একটু। একটা ফাংশন লিখলা এ থেকে বি, একটা ফাংশন লিখলা এ থেকে বি। এখন এই কথাটা তুমি কিভাবে লেখো? এফ একটা ফাংশন এ থেকে বি, অর্থাৎ একটা ফাংশন তুমি লিখলা এ থেকে বি, এটাকে প্রকাশ করা হয় ঠিক এভাবে, এফ একটা ফাংশন এ থেকে বি। পরবর্তীতে ফাংশনের উপাদানগুলি কিভাবে তৈরি হবে সেটার জন্য আবার ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়। সেই সংজ্ঞায়িত হয়তো বা এভাবে হতে পারে, এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তার মানে এভাবে ফাংশনকে সংজ্ঞায়িত করা হচ্ছে যে ফাংশনের মানগুলি কিভাবে আসবে, তুমি কি ইনপুট দিলে কি আউটপুট আসবে তা ডিপেন্ড করবে এর উপরে। আর এটা কি জিনিস? এটা হচ্ছে ফাংশনটা কোন সেট থেকে কোন সেটে যাচ্ছে, ফাংশনটা এ সেট থেকে বি সেটে যাচ্ছে। সো এটা একটা জিনিস, আর এটা আরেকটা জিনিস। ওকে, ভালো কথা। তাহলে আমাকে একটু বলো তো, যে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা দেখে তোমার কি মনে হচ্ছে এখানে ডোমেন কোনটা আর কোডোমেন কোনটা, অথবা রেঞ্জ কোনটা? ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, রেঞ্জ কোনটা? এখান থেকে দেখে দেখে তোমার কি মনে হচ্ছে? আর রেঞ্জ, রেঞ্জ কি এখানে, রেঞ্জ কি এই এতটুকু দেখে কি বোঝা যাচ্ছে? দেখো তো, এতটুকু দেখে কি রেঞ্জ বোঝা যাচ্ছে? ওকে, যাক, ঠিক আছে। তো তুমি যথেষ্ট চেষ্টা করছো এবং যথেষ্ট তুমি ঠিকই বলেছো। দেখো, বিষয়টা হচ্ছে যে প্রথম কথা, যে ফাংশনের এই যে অংশটা, এই যে ফাংশনের এই যে অংশটা, এই অংশটা দেখে শুধুমাত্র তুমি ডোমেন বুঝতে পারবা এবং কোডোমেন বুঝতে পারবা। ওকে, এই অংশটা দেখে তুমি রেঞ্জ বুঝতে পারবা না। রেঞ্জ বুঝতে গেলে তোমাকে এখানে যাইতে হবে, রেঞ্জ বুঝতে গেলে এখানে যাইতে হবে। কেন? রেঞ্জ মানে কিন্তু আউটপুট, রেঞ্জ মানে হচ্ছে আউটপুট, অর্থাৎ আমি কি ইনপুট দিলে কি আউটপুট পাবো সেটাই হচ্ছে রেঞ্জ। সো রেঞ্জ মানে আসলে আউটপুট। তো আসলে বিষয়টা হচ্ছে যে ফাংশনের এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটা দেখে তুমি অ্যাকচুয়ালি ডোমেন বুঝতে পারবা আর কোডমেন বুঝতে পারবা। তার কারণ কি সবাই খেয়াল করো, আমাদের মনে হয় মনে আছে এই যে প্রথম সেটকে বলা হতো ডোমেন, হ্যাঁ, প্রথম সেটকে বলা হতো ডোমেন, আর দ্বিতীয় সেটকে বলা হতো কোডোমেন। তো আমরা সবাই বুঝতে পারলাম মোটামুটি এই যে ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে আমরা স্পষ্ট যে ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, কোডোমেন সকল বাস্তব সংখ্যা। আর রেঞ্জ কি জিনিস? রেঞ্জ এখান থেকে বোঝা যাবে না, রেঞ্জ বুঝতে হবে এখান থেকে। কেন? রেঞ্জ মানে আউটপুট, আউটপুট মানে আমি কি ইনপুট দিলে কি আউটপুট আসতেছে, ওই আউটপুট গুলোই হচ্ছে আমার রেঞ্জ। অতএব রেঞ্জ বুঝতে গেলে এখানে আসতে হবে, রেঞ্জ এখান থেকে বোঝা যাবে না। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি আইডিয়া পেলাম। সবাই তাহলে এখন মনে হয় দেখতে পাচ্ছ যে আমাদের ম্যাথে কি বলা আছে। আচ্ছা, তোমরা কি একটু অন্ধকার দেখতেছো নাকি আলো আছে ভালো ক্যামেরায়? আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা এখন তাহলে শুরু করি ক নাম্বারটা দিয়ে। ক নাম্বারে তারা বলেছে যে এই ফাংশনটার ডোমেন বের করো এবং রেঞ্জ বের করো। তো ডোমেন তো আমরা আগেই বলে দিলাম, ডোমেন কিন্তু দেয়া আছে, এই যে এটাই ডোমেন। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু লিখে দিই যে যে কোনো ফাংশনের এই প্রথম সেটটা ডোমেন, যে কোনো ফাংশনের প্রথম সেটটা অবশ্যই ডোমেন এবং দ্বিতীয় সেটটা অবশ্যই কোডোমেন। এটা সবসময় মনে রাখবা যে যে কোনো ফাংশনের এই যে সিস্টেমটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমের প্রথমটা ডোমেন, পরেরটা কোডোমেন। সো ডোমেন কিন্তু স্পষ্ট যে প্রথমটা, সো এই ফাংশনের ডোমেন আসলে স্পষ্টভাবে আসলে বোঝাই যাচ্ছে। তো আমরা জাস্ট কথাবার্তাগুলো লিখবো আর কি। ওকে, সবাই তাহলে এখন কথাবার্তাগুলো লিখো আর কি। কথাবার্তাগুলো তেমন কিছু না, খুবই সহজ সহজ কথাবার্তা। কি লিখবা? সবাই তো লিখে নিয়েছো, দেওয়া আছে, দেওয়া আছে, লিখে নেওয়ার পর সবাই লিখো যে এফ অফ এক্স ফাংশনটি, এফ অফ এক্স ফাংশনটি এক্স এর সকল, এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। এফ অফ এক্স ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য বা সংজ্ঞায়িত, হ্যাঁ, একই কথা, সত্য বা সংজ্ঞায়িত কথাটা একই, সত্য বা সংজ্ঞায়িত। ওকে, অতএব, অতএব ডোমেন, ডোমেন তারা কিভাবে বলেছে, ডোম এফ, ডোম এফ সমান সকল বাস্তব সংখ্যা,
ডোম এফ সমান সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের জানা কথাগুলোই আমরা আমরা একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে দিব, আমরা যেটা বুঝতেছি এটাই ল্যাঙ্গুয়েজে লিখে দিব। এবার হচ্ছে রেঞ্জ। তো আমরা বলেছিলাম রেঞ্জ কিন্তু আউটপুট, রেঞ্জ হচ্ছে আউটপুট। তো আউটপুটের বিষয়টা হচ্ছে যে আউটপুট যে তোমাকে দেখাতে হবে এরকম না, তুমি আসলে মোটামুটি ভাবে আসলে জাস্ট মনে মনে চিন্তা করলে চলবে। তো যদি কেউ দেখাতে চাও অথবা যদি কেউ একটু নিজেরা বুঝতে চাও তাহলে লিখে নিতে পারো, এইটুকু যে দেখাতে হবে এরকম জরুরি না। কিরকম? আমরা দেখতে পেলাম ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তার মানে কি এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা, সুতরাং তুমি নিশ্চয়ই এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারো। তো তুমি জাস্ট একটু আনুমানিকভাবে কয়েকটা মান তুমি বসায় দেখতে পারো যে এদের আউটপুটগুলো কেমন আসে। কিরকম? এখন এখন মনে করো তুমি এক্স এর মান তুমি ধরে নিলা তুমি হচ্ছে -1, এক্স এর মান, আচ্ছা -1 না -2 ধরলা, এক্স এর মান -2, এক্স ইকুয়াল -2 হলে তুমি ফাংশনের মধ্যে -2টা বসিয়ে দাও। কি করতেছো? এই যে তুমি ধরে নিচ্ছ এক্স এর মান -2, কেন? এই যে ডোম হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আচ্ছা আরেকটা কথা সবাই মনে রাখবা, এটাও লিখে রাখো পাশে। ডোম যে কোনো ফাংশনের ডোমেন এটা অ্যাকচুয়ালি এক্স এর মান বোঝানো হয়। যে কোনো ফাংশনের রেঞ্জ যে কোনো ফাংশনের রেঞ্জ এটা অ্যাকচুয়ালি ওয়াই এর মান বোঝানো হয়। ওয়াই এবং ফাংশন অফ এক্স একই কথা। সবাই এটা পাশে লিখে রাখো, মনে রাখবা যে কোনো ফাংশনের ডোমেন মানে অ্যাকচুয়ালি এক্স এর মান, যে কোনো ফাংশনের রেঞ্জ মানে অ্যাকচুয়ালি ওয়াই এর মান অথবা এফ অফ এক্স এর মান। এফ অফ এক্স যে কথা, ওয়াই একই কথা। এটা জাস্ট ম্যাথের ভাষা, আমি যেটা লিখলাম এটা ম্যাথের ভাষা, যে ম্যাথের ভাষায় ডোমেন মানে এক্স বোঝানো হয় আর রেঞ্জ মানে ওয়াই বোঝানো হয়, এবং ম্যাথের ভাষায় ওয়াই এবং ফাংশন অফ এক্সকে একই জিনিস ধরা হয়, অর্থাৎ ফাংশন অফ এক্সকেই ওয়াই ধরা হয়। অর্থাৎ আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, দেখো সবাই, যে একটু আগে যে উদাহরণটা দিলাম, এই যে এক্স হচ্ছে ডোমেনের উপাদান, ওয়াই হচ্ছে রেঞ্জের উপাদান। এক্স ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। এটা ম্যাথের ভাষায় এক্স কে ডোমেন বলা হয়, ওয়াই কে রেঞ্জ বলা হয়। ওকে যাক, ঠিক আছে, তাহলে আমরা আবারও ম্যাথে ফিরে আসি সবাই। ওকে সবাই, তাহলে দেখো আমরা আমরা তাহলে কি করতেছি, আমরা ডোমেন যেহেতু সকল বাস্তব সংখ্যা, ডোমেন মানে তো এক্স, ডোমেন মানে এক্স, সো এক্স এর মান আমরা যে কোনো সংখ্যা ধরলাম -2, -2 এখানে বসাই দিলাম, -2 বসায় দেখলাম এক্স কিউব, এক্স কিউব মানে কি নিশ্চয়ই -2 হোল কিউব, -2 হোল কিউব, -2 হোল কিউব করলে -8 আসে। নেক্সট তুমি মনে করো এক্স এর মান 0, তুমি ইচ্ছা মতো মান নাও, ইচ্ছা মতো, আমি বেশি নিব না, মাত্র 3টা নিব, বেশি নিব না, মাত্র 3টা মান নিব ইচ্ছা মতো। দেখো আমরা নেগেটিভ সাইডে একটা মান নিয়েছি, এবার নিচ্ছি 0, একটু পরে তুমি পজিটিভ সাইডে যে কোনো মান নিও। মনে করো তুমি পজিটিভ সাইডে কি নিবা, ইচ্ছা মতো নাও একটা কিছু, মনে করো হাফ নিলা, হাফ নিলা, ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ নিলা। তাহলে বসায় দেখো কি অবস্থা হয়, কোনো মান পাওয়া যায় কিনা। সো সবাই দেখো আমি কি করতেছি, এখানে এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, যদি 0 বসাই ডান দিকে নিশ্চয়ই 0 কিউব হবে, ডান দিকে হবে 0 কিউব, 0 কিউব মানে 0। ফাইনালি এক্স এর মান আমি হাফ বসিয়েছি ইচ্ছা মতো, তো ডান দিকে এক্স এর জায়গায় হাফ বসবে, মানে কি হাফ কিউব। সবাই দেখো যে হাফ কিউব, হাফ কিউব লিখলে কি আসে, 1/2 কিউব, 1/2 কিউব মানে 1/8। তো এই যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, তো আমরা মনে করো ডট ডট দিলাম, মানে ডট মানে কি, ডট মানে এরকম অসংখ্য মান বসানো সম্ভব, ডট মানে এরকম অসংখ্য মান বসানো সম্ভব। সো আমি ডট, হ্যাঁ বলো। না পারবো, সমস্যা নেই। দশমিকে কি আসবে, 0.25 মনে হয় না, 0.25 মনে হয়। হ্যাঁ পয়েন্ট, ও সরি পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, 0.125। হ্যাঁ পারবা, কোনো সমস্যা নেই, এগুলো সব বাস্তব সংখ্যা। দেখো -8 বাস্তব সংখ্যা, 0 বাস্তব সংখ্যা, 1/8 বা 0.125 বাস্তব সংখ্যা, তার মানে এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ডোমেনের প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি বাস্তব সংখ্যা, ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি বাস্তব সংখ্যা। আমরা জানি প্রতিচ্ছবিকেই বলা হয় রেঞ্জ,
আমি কিন্তু একটু আগে বললাম যে আউটপুট, হ্যাঁ, আউটপুট কথাটা আমি বলেছিলাম। আউটপুট বা প্রতিচ্ছবি, আউটপুট বা প্রতিচ্ছবিকে বলা হয় রেঞ্জ। সবাই দেখো, এই যে আউটপুট বা প্রতিচ্ছবিকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেনকে তাহলে কি বলা যাবে? ডোমেনকে বলা যাবে ইনপুট। ডোমেনকে বলা যাবে ইনপুট। তুমি যা ইনপুট দিবা ওটা ডোমেন, যা তুমি ইনপুট দিবা ওটা ডোমেন, আর যা তুমি আউটপুট পাবা বা প্রতিচ্ছবি পাবা ওইটাই রেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি আমরা এক্স এর এই মানগুলি ইনপুট দিয়েছিলাম, ইনপুট দিয়ে আমরা আউটপুট পাচ্ছি -8, 0, 1/8, যারা সবাই বাস্তব সংখ্যা। অতএব দেখতে পাচ্ছি আউটপুট বা প্রতিচ্ছবি বাস্তব সংখ্যা, অতএব রেঞ্জ নিশ্চয়ই বাস্তব সংখ্যা। তো আমরা লিখবো এটাই যে এখানে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য, সবাই লিখো এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য, এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য লিখবা যে এফ অফ এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান অর্থাৎ বাস্তব প্রতিচ্ছবি, বাস্তব প্রতিচ্ছবি পাওয়া যায়, বাস্তব মান বা বাস্তব প্রতিচ্ছবি পাওয়া যায়। তো আমরা জানি প্রতিচ্ছবি মানে রেঞ্জ, অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রতিচ্ছবিগুলো সব বাস্তব আসতেছে, অতএব রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা। রেঞ্জ এফ ইকুয়াল সকল বাস্তব সংখ্যা। সুতরাং আমরা মোটামুটি দেখতে পেলাম তা ডোমেন এবং রেঞ্জ দুইটাই বাস্তব সংখ্যা। নেক্সট আমাদেরকে দেখাতে হবে যে এফ নাকি একটি একক ফাংশন, এফ নাকি একটি একক ফাংশন। তো ঠিক আছে, আমি একক ফাংশন দেখানোর আগে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। ওকে, যাক, তুমি খুব ভালো করেই বলছো এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো, আমি বুঝতে পারছি। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো, আমি সবাইকে তাহলে বলে দিই, সবাই দেখো। তো বিষয়টা হচ্ছে যে প্রথম শর্ত যদি হয় তাহলে এটাকে একক বলা যাবে, আর যদি পরেরটা হয়ে যায় তাহলে তাকে একক বলা যাবে না। তার কারণটা হচ্ছে দেখো, যে আমরা জানি একক হতে গেলে ডোমেনের প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হতে হয়। তার মানে x1 এর যে প্রতিচ্ছবি আর x2 এর যে প্রতিচ্ছবি, এরা কিন্তু এক হলে চলবে না, এরা কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে, প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হতে হবে। তার মানে প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন মানে কি, এই প্রতিচ্ছবি আর এই প্রতিচ্ছবি সমান হতে পারবে না, এই প্রতিচ্ছবি আর এই প্রতিচ্ছবি সমান হতে পারবে না, তাহলেই তাকে একক বলা যাবে। যদি দেখি যে x1 এর যে প্রতিচ্ছবি আর x2 এর যে প্রতিচ্ছবি, যদি দেখি এই প্রতিচ্ছবি সমান হয়ে গেছে, তার মানে কি, যে প্রতিচ্ছবিগুলো ভিন্ন ভিন্ন না, প্রতিচ্ছবিগুলো একই হয়ে গেল। তো যদি প্রতিচ্ছবি একই হয়ে যায় তাহলে তো তাকে একক বলা যাবে না। তো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে এক এক হতে গেলে প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হতে হয়, তার মানে প্রতিচ্ছবি সমান হতে পারবে না, প্রতিচ্ছবি সমান হয়ে গেলে তারা আর ভিন্ন ভিন্ন থাকে না। ওকে, তাহলে এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ শর্ত এক এক হওয়ার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে তার মানে এই এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু কখন হতে পারে, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু কখন হতে পারে? এটা তখন হতে পারবে যদি কিনা x1 আর x2 সমান হয়ে যায়। মনে করো কোনো কারণে, মনে করো কোনো কারণে x1 আর x2 সমান হয়ে গেল, x1 এবং x2 সমান হয়ে গেল, মানে ব্যাপারটা কিরকম দেখো, x1 এর মানও মনে করো 2, x2 এর মানও মনে করো 2, x1 এর মানও মনে করো 2, x2 এর মানও মনে করো 2, তারা সমান মনে করো। যদি সমান হয় তখন মনে করো কোনো কারণে 2 এর প্রতিচ্ছবি আসলো 5, 2 এর প্রতিচ্ছবি আসলো 5। দেখো তো এখন তুমি দেখতে পাচ্ছ যে x1 এর প্রতিচ্ছবি যা, x2 এরও প্রতিচ্ছবি একই, কিন্তু x1 এর যে প্রতিচ্ছবি আর x2 এর যে প্রতিচ্ছবি, দেখো এরা সমান, কিন্তু খেয়াল করো তো উপাদানগুলাও তো সমান, x1 আর x2 ও তো সমান। দেখো তো এটা কি একক বলা যাবে? দেখো তো, বলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, তোমার কথা খুবই ঠিক আছে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। হ্যাঁ, তো দেখো বিষয়টা হচ্ছে যে যদি যদি উপাদান সমান হয়,
তখন যদি প্রতিচ্ছবি সমান হয় তাহলে তুমি তাকে এক এক বলতে পারবা। তাহলে তুমি তাকে এক এক বলতে পারবা। তার কারণটা এই যে ওয়ারিশা তুমি নিজেই বলে দিয়েছো কারণটা। তার কারণটা হচ্ছে আমরা জানি সেটের মধ্যে সেটের মধ্যে যদি উপাদান একই উপাদান দুইবার লেখা হয় না, তার মানে যেহেতু একই উপাদান দুইবার আছে, টু দুইবার আছে, তাহলে এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা কি? এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে টু একবার। এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা কি? ফাইভ দুইবার। এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে ফাইভ একবার। সো খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি এক এক। সুতরাং আমরা বুঝতে পারলাম সেটের মধ্যে একই উপাদান দুইবার লেখা হয় না। সেটের মধ্যে একই উপাদান দুইবার লেখা হয় না, একবারই লেখা হয়। সুতরাং এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে এরকম যে একবার লেখা হবে। এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা এরকম। সো দেখতে পাচ্ছি এক এক। তার মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট কথা বুঝতে পারলাম যে প্রতিচ্ছবিগুলো সমান হতে পারবে। কখন পারবে? যখন উপাদান সমান হবে। সবাই ভালো করে শেষ কথাগুলো শুনে নিও যে এক এক হবার শর্ত হচ্ছে প্রতিচ্ছবি সমান হতে পারবে যদি উপাদান সমান হয়। কিন্তু মনে করো যে উপাদান সমান না, উপাদান সমান না, সবাই দেখো এই যে মনে করো x1 is not equal x2, x1 is not equal x2, উপাদান সমান না, ওই সময় প্রতিচ্ছবি সমান হতে পারবে না। সো আমরা ভালো মতো সবাই বুঝতে পারলাম যে যদি উপাদান সমান না হয় তাহলে প্রতিচ্ছবিও সমান হবে না এক এক হতে গেলে। যদি উপাদান সমান হয় তখন প্রতিচ্ছবি সমান হতে পারবে, কোনো সমস্যা নাই, কেননা অ্যাকচুয়াল ফরম্যাটটা তো এরকম দেখতে। ওকে, আমার মনে হয় আমার শেষ কথাটা সবাই বুঝতে পেরেছে যে তাহলে আমরা এখন এখানে কাজ করি। আমরা এখন লিখে দিব কি রকম বলি। আমরা এখন লিখব x1, x2 belongs to ডোম এফ। ডোম এফ। এখন আমরা লিখি ডোম এফ এবং x1 আর x2 সমান না। x1 আর x2 সমান না। এই যে x1 x2 সমান না, ভালো কথা, x1 x2 সমান না হলো সমান না, কিন্তু কিন্তু তাদের প্রতিচ্ছবি সমান। তাদের প্রতিচ্ছবি সমান। দেখো তো আমি যতটুকু মনে করে নিয়েছি, আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করে নিয়েছি। এবার তুলনাহীনা বলো তো সে কি আছে? না, তুলনাহীনা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফারিয়া বলো। ফারিয়া বলো তো যে আমরা আমরা যতটুকু ধরে নিয়েছি এতটুকু অনুসারে আমরা কি ফাংশনটা এক এক ধরে নিয়েছি নাকি এক এক নয় ধরে নিয়েছি? দেখো তো ওয়ারিশা, আমরা কি যতটুকু ধরে নিয়েছি আমরা কি এক এক ধরে নিয়েছি নাকি এক এক নয় ধরে নিয়েছি? আচ্ছা ঠিক আছে, শোনো, বিষয়টা হচ্ছে তোমাদের জন্য এখন দুইটা কথা বলি। প্রথম কথা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদেরকে এক এক প্রমাণ করতে হবে, তাই না? আমাদেরকে এক এক প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি শুরুতেই যদি এক এক ধরেই নেই তাহলে আর প্রমাণ করব কি? আমার কথাটা বুঝছো কিনা? যে আমাদেরকে এক এক প্রমাণ করতে হবে। তাহলে যদি এক এক প্রমাণই করতে হয় আর আমি যদি শুরুতেই এক এক ধরেই নেই তাহলে আমি আর প্রমাণ করব কি? সুতরাং আমরা আসলে এক এক ধরে নেইনি, আমরা এখানে এক এক নয় ধরে নিয়েছি। এখন চিন্তা করো যে সত্যিকার অর্থে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দিলাম যে আমি যেটা ধরে নিয়েছি এটা অ্যাকচুয়ালি এক এক নয় ধরে নিয়েছি। এই যে আমি এখানে যা ধরে নিয়েছি এটা অ্যাকচুয়ালি এক এক নয়ের শর্ত। কিভাবে? সবাই দেখো তো, উপাদানগুলি সমান না কিন্তু তাদের প্রতিচ্ছবি সমান। এই দেখো তো ফারিয়া, বোঝো কিনা? উপাদানগুলি সমান না কিন্তু তাদের প্রতিচ্ছবি সমান। এটা কি এক এক নয়ের শর্ত না? তার কারণ আমরা জানতাম উপাদান যদি সমান না হয় তাহলে তো প্রতিচ্ছবি সমান হওয়ার কথা না এক এক হতে গেলে। উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি সমান, এটা তো এক এক নয়ের শর্ত। সবাই দেখো, উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি আবার সমান, এটা কিন্তু এক এক নয়ের শর্ত। এক এক নয়ের শর্ত। সো সো আমরা কিন্তু এক এক নয় ধরে নিয়েছি। এখন আমরা প্রমাণ করব যে এটা এক এক, কিন্তু আমরা ধরে নিলাম এক এক নয়। উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি সমান, আলটিমেট তার এক এক নয়। ওকে, ভালো কথা, আমরা শুরু করি এবার। সবাই পরের লাইনে বা দিবা। সবাই পরের লাইনে বা দিবা
বা দিয়ে সবাই কি লিখবা সবাই খেয়াল করো। এই যে দেখতে পাচ্ছ এফ অফ এক্স ওয়ান, হ্যাঁ এফ অফ এক্স ওয়ান মানে কি মূল ফাংশনে মান বসাবা। মূল ফাংশন কোথায় ছিল সবাই খেয়াল করো। এই দেখো মূল ফাংশন এফ অফ এক্স ইকুয়াল কত এক্স কিউব। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব, তার মানে কি করবা তুমি একবার এক্স এর পরিবর্তে এক্স ওয়ান বসাবা, ওই সময় ডান দিকে হবে এক্স ওয়ান কিউব। আরেকবার তুমি এক্স এর পরিবর্তে বসাবা এক্স টু, ওই সময় ডান দিকে হবে এক্স টু কিউব। আমরা বুঝতে পারলাম এক্স এর পরিবর্তে একবার এক্স ওয়ান কিউব, একবার এক্স টু কিউব। সো আমরা মূল ফাংশনে মান বসালাম, মূল ফাংশনে মান বসায় পেলাম এক্স ওয়ান কিউব। তোমাদেরকে আমি দেখালাম কিভাবে পেলাম। মূল ফাংশনে মান বসালাম এক্স টু, কি পাবো এক্স টু কিউব। আমি কিন্তু একটু আগেই দেখালাম যে মূল ফাংশন থেকে পেলাম। দরকার হয় তোমরা যদি বুঝতে চাও লিখে দিতে পারো। যেহেতু মূল ফাংশনটা ছিল এক্স কিউব প্রশ্নের শুরুতে, যেহেতু প্রশ্নের শুরুতে মূল ফাংশনটা ছিল এক্স কিউব, তার মানে তুমি যদি এক্স ওয়ান বসাও এক্স ওয়ান কিউব হবে, তুমি যদি এক্স টু বসাও এক্স টু কিউব হবে। এখন তুমি উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়ে দিবা, এখন তুমি উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়ে দিবা। সবাই উভয় পক্ষ থেকে কিউব বাদ দাও। উভয় পক্ষ থেকে কিউব বাদ দিলে বাম দিকে থাকে এক্স ওয়ান, ডান দিকে থাকে এক্স টু। উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়ে দিলা, বাদ দিলে বামে থাকে এক্স ওয়ান, ডানে থাকে এক্স টু। এখন দেখো তো তাহলে আমরা আসলে যা ধরে নিয়েছিলাম আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল কিনা দেখো তো, আমাদের ধরে নেওয়াটা কি ভুল ছিল না? অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি সমান, কিন্তু প্রমাণ হয়ে গেল যে না, উপাদানগুলি সমান ছিল। সুতরাং উপাদান সমান যদি থাকে তখন তো প্রতিচ্ছবি সমান হলে কোনো সমস্যা নাই। এই দেখো সবাই, উপাদান যদি সমান হয়ে থাকে তখন তো প্রতিচ্ছবি সমান হলে কোনো সমস্যা নেই, ওটা তো এক এক হবে। সো আমরা দেখো সবাই ধরে নিয়েছিলাম এক এক নয়ের শর্ত, ধরে নিয়েছিলাম এক এক নয়ের শর্ত, উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি সমান, এক এক নয়ের শর্ত। আর প্রমাণ হয়ে গেল যে না, উপাদানগুলি সমান। অতএব উপাদান সমান প্রতিচ্ছবি সমান, এটা তো আবার এক এক হবার শর্ত। সুতরাং আমরা ধরে নিয়েছিলাম উল্টা, প্রমাণ হয়ে গেল না, আমাদের ধরে নেওয়া ভুল ছিল। অতএব ফিনিশিং কি, ফিনিশিং কথা হচ্ছে অতএব প্রতিচ্ছবি সমান হবে। অতএব এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু হবে যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি উপাদান সমান হয়। এ দেখো প্রতিচ্ছবি সমান হবে যদি ও কেবল যদি, মানে খুবই স্ট্রং। যদি ও কেবল যদি, এই কথাটা বলা হয় একটু বেশি স্ট্রং দেখানোর জন্য, মানে বেশি স্ট্রংনেস দেখানোর জন্য, যে যে অবশ্যই আর কি বোঝানোর জন্য যে প্রতিচ্ছবি সমান হবে যদি ও কেবল যদি, মানে অবশ্যই যদি উপাদান সমান হয়, যদি এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হয়, তাহলে প্রতিচ্ছবি সমান হবে যদি উপাদান সমান হয়। এটা তো এক এক হবার শর্ত। অতএব এফ অফ এক্স ফাংশনটি এক এক। এখন তোমাদেরকে একটু চিন্তা করতে হবে নিজেরা, হ্যাঁ একটু নিজেরা চিন্তা করতে হবে যে আমি আসলে কি করলাম, আমি কি করলাম নিজেরা চিন্তা করতে হবে একটু। এবং এই চিন্তা করার জন্য তোমরা ডান দিকের শর্তগুলো ভালো করে খেয়াল করবা। ডান দিকে আমি মোট 3টা শর্ত দেখিয়েছি, এক এক হবার শর্ত দেখিয়েছি 2টা, আর এক এক না হবার শর্ত দেখিয়েছি 1টা। কিরকম দেখো, যে যদি উপাদান সমান না হয় প্রতিচ্ছবি সমান হবে না, এটা এক এক হবার শর্ত। যদি উপাদান সমান হয় তখন প্রতিচ্ছবি সমান হবে, এটা এক এক হবার শর্ত। আর এক এক না হবার শর্ত কি, উপাদান সমান না কিন্তু প্রতিচ্ছবি সমান, এটা এক এক না হবার শর্ত। সো আমরা এক এক না হবার শর্ত ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম যে সত্যিকার অর্থে যে এক এক হবার শর্ত চলে এসছে। কিরকম, উপাদান সমান প্রতিচ্ছবি সমান, উপাদান সমান প্রতিচ্ছবি সমান, এটা তো এক এক হবার শর্ত। এই ওয়ারিশা, ফারিয়া এবং অন্যরা দেখো তো বুঝতে পারছো কিনা, রাফিয়া চৌধুরী, ইউসরা, নাশিতা রহমান, ফাতেমা আক্তার, নাদিয়া নূর, নাদিয়া নূর, তোমরা এটা
হ্যাঁ, জাস্ট এটা খুব সহজভাবে চিন্তা করবা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বলতে হয়েছে, কিন্তু তোমরা চিন্তা করবা খুব সহজভাবে। তোমরা জাস্ট x1 x2 নট ধরে নিয়ে প্রতিচ্ছবি সমান ধরে নিবা, আর লাস্টে দেখাই দিবা যে এরা নট না, এরা আসলে সমান। এরপরে এই কথাটা খুব গুছায় লিখবা যে অতএব প্রতিচ্ছবি সমান হবে যদিও কেবল যদি উপাদান সমান হয়, অতএব ফাংশনটি এক এক, ব্যাস। প্রথম কথাগুলো গুছায় লিখবা, শেষ কথাগুলো গুছায় লিখবা, তাহলেই হবে। আর যা বুঝালাম সব কিন্তু ডান দিকে ছিল। তো আমাদের পরবর্তীতে আসলে কি মানে কি বের করতে বলছে, এফ ইনভার্স বের করতে বলছে। এফ ইনভার্স বের করতে বলছে, আর বলছে কি দেখাও যে এফ ইনভার্স একটি ফাংশন। আচ্ছা, যে গ নাম্বারে বলা হয়েছে এফ ইনভার্স নির্ণয় করো। ভালো কথা। এফ ইনভার্স নির্ণয় করতে গেলে আমরা কিভাবে করব? সবার প্রথমে আমরা মূল ফাংশনটা সবাই আরেকবার লিখে নিই। মূল ফাংশনটা সবাই আরেকবার লিখে নিই, দেওয়া আছে। অর্থাৎ প্রশ্নের একদম শুরুতে দেওয়া ছিল মূল ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব। মূল ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব দেওয়া ছিল। ওকে, ভালো কথা। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করতে চাচ্ছি? এই প্রশ্নে চাওয়া হয়েছে যে বিপরীত ফাংশন এফ ইনভার্স নির্ণয় করো। প্রশ্নে চাওয়া হয়েছে বিপরীত ফাংশন এফ ইনভার্স নির্ণয় করো। এটা কিন্তু কোশ্চেন, যে বিপরীত ফাংশন এফ ইনভার্স নির্ণয় করো, এটা কোশ্চেন। ওকে, তো এটা নির্ণয় করার জন্য একটা বিশেষ সিস্টেম আছে। তোমরা সিস্টেমটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। দেখো, সিস্টেমটা হচ্ছে সবার প্রথমে তুমি লিখে নিবা ধরি y সমান সমান এই সব কিছু। ধরি y সমান সমান এই সব কিছু। তার মানে ধরি y সমান f of x সমান সমান x কিউব। আমি এই কথাটা তোমাদেরকে থেকে একটু আগেও বলেছিলাম। দেখো, আমি জাস্ট একটু দেখে আসি যা আমি বলেছিলাম যে ফাংশন অফ x কে সাধারণত y দিয়ে প্রকাশ করা হয়। ফাংশন অফ x কে সাধারণত y দিয়ে প্রকাশ করা হয়। দেখো, এই কথাটা আমি একটু আগে বলেছিলাম, সবাই খেয়াল করো। এই দেখো, আমি বলেছিলাম যে ম্যাথের ভাষায় ফাংশন অফ এক্স যে কথা, ওয়াই এক কথা। সবাই এই বিষয়টা মাথায় রাখবা। ফাংশন অফ এক্স যে কথা, ওয়াই আসলে একই কথা। সো ওয়াই মানেই ফাংশন অফ এক্স, বা ফাংশন অফ এক্স মানেই ওয়াই। সো আমরা তাহলে এই ফাংশন অফ এক্স কে ওয়াই ধরতে পারি। সো আমরা কি করলাম তাহলে? আমরা করলাম কি, ম্যাথ যেটা দেওয়া ছিল ওই ফাংশন অফ এক্স কে আমরা ওয়াই ধরে নিলাম। সো ধরি ওয়াই সমান সমান এই সব কিছু। ওকে, এখন আমরা এটাকে একটু ভেঙে লিখবো। কিরকম ভেঙে লিখবো দেখো, অতএব দিয়ে পাশাপাশি লিখবো। প্রথমে লিখবো y সমান এক্স কিউব, অর্থাৎ যেহেতু এরা সবাই সমান, তার মানে বলতেই পারি প্রথমটা সমান লাস্টেরটা। আবার এটাও বলতে তো পারি যে এবং দিয়ে তো এটাও বলতে পারি যে প্রথমটা সমান সমান দ্বিতীয়টা। তো সবাই খেয়াল করো আমি কি লিখলাম। আমি প্রথমে ধরে নিলাম y সমান সমান এই সবকিছু সমান সমান y। অতএব দিয়ে কি লিখলাম? অতএব দিয়ে লিখলাম যেহেতু এরা সবাই সমান, অতএব প্রথমটা সমান লাস্টেরটা, এবং প্রথমটা সমান দ্বিতীয়টা। প্রথমটা সমান এই যে প্রথমটা সমান দ্বিতীয়টা। সো আমরা প্রথমটা সমান লিখলাম লাস্টেরটা, আবার প্রথমটা সমান লিখলাম দ্বিতীয়টা, যেহেতু সবাই সবার সমান। ওকে, আমরা এখন প্রথমটা ক্যালকুলেশন করা শুরু করি, আর ডান দিকেরটা আমরা একটু পরে ক্যালকুলেশন করব। আমরা বাম দিকেটা শুরু করি। সবাই বা দাও, বা দিয়ে সবাই এটাকে পক্ষান্তর করো, অর্থাৎ এক্স কিউবকে বাম পাশে নিয়ে নিয়ে আসো, ওয়াই কে নিয়ে যাও ডান দিকে। এক্স কিউব বাম দিকে, ওয়াই ডান দিকে। ওকে, এখন সবাই এটা হয়তো জানো না, সবাই এখনই শিখে নিবা। সবাই মনে রাখবা, যদি কখনো এই পাওয়ার সাইড চেঞ্জ করে, ওই পাওয়ার ডান দিকে চলে গেলে সে 1 বাই হয়ে যায়। কিরকম ব্যাপারটা? x সমান সমান y টু দি পাওয়ার। দেখো, বাম দিক থেকে এই পাওয়ার 3 মনে করো ডান দিকে নিয়ে যাব। তো সিস্টেম হচ্ছে, বাম দিকের কোনো পাওয়ার যদি ডান দিকে চলে যায়, ওই পাওয়ারটা 1 বাই হয়ে যাবে। অর্থাৎ বামে ছিল 3, সে ডানে চলে গেলে হয়ে যাবে 1/3। এটা সব সময়ের জন্যই হবে। উদাহরণস্বরূপ বলো একজন, মনে করো x টু দি পাওয়ার 7 সমান y।
একজন বলো তো x ইকুয়াল কত হবে? y টু দি পাওয়ার 1/7। সেম ভাবে, হ্যাঁ, সেম ভাবে x স্কোয়ার ইকুয়াল x ইকুয়াল y টু দি পাওয়ার হাফ। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে পাওয়ার যদি কখনো সাইড চেঞ্জ করে সে 1/হয়ে যায়। এখন এর যদি তুমি কারণ জানতে চাও, কারণও আছে। কারণটা কিরকম? কারণটা হচ্ছে যে আহ দেখো, তোমাকে আমি এই লাইনটা দেখাই একটু। এই দেখো, এখানে কি লেখা ছিল? এখানে লেখা ছিল হচ্ছে এক্স কিউব সমান সমান ওয়াই লেখা ছিল। এই যে এক্স কিউব সমান ওয়াই লেখা ছিল। মনে করো তুমি উভয় পক্ষে ঘনমূল করলা, উভয় পক্ষে ঘনমূল। ঘনমূল কি জিনিস? কিউব রুট অফ এক্স কিউব। উভয় পক্ষে ঘনমূল করলা। ডান দিকেও কিউব রুট অফ ওয়াই। কি করেছো? উভয় পক্ষে ঘনমূল করেছো, একে বলে ঘনমূল। এখন দেখো, এক্স কিউব সিস্টেম হচ্ছে ঘনমূল যদি কখনো উঠে যায় পাওয়ার হবে 1/3। ঘনমূল যদি কখনো উঠে যায় পাওয়ার হবে 1/3। এখন দেখো, এই 3 কাটা, 3 কাটা, বাম দিকে থাকে শুধু এক্স, ডান দিকে থাকে ওয়াই টু দি পাওয়ার 1/3। যাক, এর এর আরো ব্যাখ্যা আছে, তো আমি আরো ব্যাখ্যায় যাচ্ছি না। তোমরা সবাই তাহলে মনে রাখতেছো যে বাম দিক থেকে যদি পাওয়ার চলে যায় ডানে চলে গেলে সে 1/, হয়ে যাবে। বাম দিক থেকে পাওয়ার ডানে চলে গেলে ওই পাওয়ারটা 1/, হয়ে যাবে। ওকে, সবাই লিখে ফেলছো তাহলে? এবার সবাই খেয়াল করো, আমরা বাম দিকে এখন একটা বিশেষ মান লিখব। বাম দিকে আমরা একটা বিশেষ মান লিখব। সেই মানটা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো, এখান থেকে পাবো। এখন তোমরা এখান থেকেও আর একটা নতুন জিনিস শিখবা। এখান থেকেও তোমরা একটা নতুন জিনিস শিখবা, সেটা সবাই শুনে নাও ভালো করে। সেটা হচ্ছে যে তুমি এখান থেকে সাইডটা চেঞ্জ করে ফেলো। কিরকম? এফ অফ এক্স কে বাম দিকে নিয়ে আসো, ওয়াই কে নাও ডান দিকে। কি করলাম? এফ অফ এক্স কে বামে নিয়ে আসলাম, ওয়াই কে নিয়ে গেলাম ডান দিকে। ওকে, এখন সবাই শিখবা একটা ভালো জিনিস। সেটা হচ্ছে, মনে করো তুমি এই এক্স কে বাম দিকে রেখে দিলা। ওকে, মনে করো তুমি এক্স কে বাম দিকে রেখে দিলা। আচ্ছা, তখন তুমি যদি কখনো কোনো ফাংশনকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাওয়া হয়, আবারও শুনো, তুমি এক্সটা বাম দিকে রেখে দিলা, আর এই যে ফাংশনটা এফটাকে, এফ একটা ফাংশন, তুমি ফাংশনটাকে যদি কখনো ডান দিকে নিয়ে যাও বা পক্ষান্তর করে ফেলো, তখন অপর পাশে গেলে সে ইনভার্স হয়ে যায়, এফ ইনভার্স। এটা এটাই সিস্টেম আর কি, যে যদি কখনো কোনো ফাংশন বাম দিক থেকে ডান দিকে চলে যায় তখন সে ইনভার্স হয়ে যাবে। তার মানে এফ ফাংশনটা ডানে চলে গেলে ইনভার্স হয়ে গেল। এখন দেখো তো ডানে আগে থেকে কি আছে? ডানে কিন্তু আগে থেকে কিন্তু ওয়াই আছে। ওয়াই ওয়াইয়ের জায়গাতেই থাকবে। সবাই এই নতুন জিনিসটা ভালো করে শিখে নাও। আমি কিন্তু এখানে নতুন শেখালাম দুইটা জিনিস। প্রথম শেখালাম পাওয়ারের জিনিসটা, প্রথম শেখালাম পাওয়ারের জিনিসটা, তারপর শেখালাম ফাংশনের জিনিস। যদি কোনো ফাংশন সাইড চেঞ্জ করে সে ইনভার্স ফাংশন হয়ে যায়, এফ ইনভার্স হয়ে যায় যে কোনো সময়। এই দেখো, এফ অফ, আচ্ছা এফ বাদ দিলাম, জি দিয়ে, জি অফ ওয়াই সমান এক্স। এই বলো তো ওয়াই সমান কি হবে? একজন বলো। জি ইনভার্স এক্স। সবাই খেয়াল করলো ব্যাপারটা, যে ওয়াই কে রেখে দিলা বাম পাশে, যদি ফাংশন জি সাইড চেঞ্জ করে সে হয়ে যাবে জি ইনভার্স, আর এক্স কিন্তু এক্স এর জায়গাতে আছে। ওকে, তাহলে সবাই খেয়াল করলাম ব্যাপারটা, যে আমরা এক্স কে রাখলাম এক্স এর জায়গায়, ওয়াই কে রাখলাম ওয়াই এর জায়গায়, ফাংশনটা সাইড চেঞ্জ করলো, এফ ইনভার্স হয়ে গেল। ওকে, এখন সবাই খেয়াল করো তো, এই যে আমরা এক্স দেখতে পাচ্ছি, এই এক্স এর পরিবর্তে এই মানটা তো নিশ্চয়ই বসাতে হবে। তাহলে সবাই কি করবা? সবাই এক্স এর এই মানটা সবাই এখানে বসায় দিবা। এই যে এক্স এর পরিবর্তে, সবাই এই মানটা বসিয়ে দিবা। তার মানে এক্স এর পরিবর্তে এই মানটা বসালে কেমন হয়? ওই মানটা বসালে হয়, সবাই খেয়াল করো, এক্স এর পরিবর্তে মান বসাচ্ছি, এফ ইনভার্স ওয়াই।
কি করলাম, মান বসিয়ে ডান দিক থেকে, যে ডান দিক থেকে মান বসিয়ে, ডান দিকে কি ছিল, যেহেতু এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই, এটা আমরা ডান দিকে বের করে নিয়েছি। সুতরাং আমরা এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই বসালাম, এই মানটা আমরা ডান দিকে বের করে নিয়েছিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে সবই কিন্তু ফাংশনের নিয়ম, আমি কিন্তু একের পর এক ফাংশনের নিয়ম তোমাদেরকে বলে যাচ্ছি। এখন দেখো, মনে করো যে আমরা কিন্তু বলেছিলাম যে ফাংশনে তুমি বাম দিকে যা বসাবা ডান দিকে তুমি ঠিক তাই বসাবা। এখন সবাই লিখো যে y এর পরিবর্তে x বসিয়ে, y এর পরিবর্তে x বসিয়ে। ভালো কথা, তুমি কি করতেছো, তুমি উপরের ফাংশনটাতে y এর পরিবর্তে x বসাচ্ছ। যদি বসাও, সবাই খেয়াল করো তো, বাম দিকে থাকে f ইনভার্স, y এর পরিবর্তে বসালা x। আমাদের নিয়ম কি ছিল, বামে তুমি যা বসাবা ডান দিকে ঠিক তাই বসাবা। সো ডান দিকে তুমি y এর পরিবর্তে x বসাও, x টু দি পাওয়ার 1/3। ভালো কথা, তাহলে আমরা এই কাজটা কেন করলাম, কেউ বলতে পারবা কেন মানে y এর পরিবর্তে x বসাতে গেলাম? ওকে ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ কথা ঠিক আছে, তুমি যা বলেছো খারাপ না, ঠিক আছে। অর্থাৎ আমাদের মূল যে ফাংশনটা আছে সেটা কিন্তু x এর মাধ্যমে সংজ্ঞায়িত আছে। অতএব তুমি যে এফ ইনভার্স বের করবা, এই যে তুমি যে এফ ইনভার্স নির্ণয় করবা, এফ ইনভার্সটাও এক্স এর মাধ্যমেই হতে হবে। যেহেতু দেখো ওয়াই কিন্তু অঙ্কে ছিল না, ওয়াই কিন্তু অঙ্কে ছিল না, ওয়াই কিন্তু আমরা ধরে নিয়েছি। সো ওয়াই তো অঙ্কে ছিলই না, ওয়াই তো আমরা ধরে নিয়েছি। সুতরাং আমরা আনসারটা ওয়াই রাখতে পারবো না, যেহেতু মূল ফাংশনটা এক্স এর সংজ্ঞায়িত আছে। অতএব অতএব বিপরীত ফাংশনটাও এক্স এর মাধ্যমে লিখতে হবে। তো এই কারণে তুমি বাম দিকে ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে দিবা, ডান দিকে ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে দিবা। তাহলে খেয়াল করো এক্স এর মাধ্যমে সংজ্ঞায়িত হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এখন তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম, এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স, এই তোমরা কি এটা জানো, এক্স টু দি পাওয়ার 1/3 কে লেখা যায় কিউব রুট অফ এক্স? তোমরা কি জানো এটা? যদি না জেনে থাকো তাহলে তোমরা লিখে নাও কয়েকটা জিনিস। দেখো একটা না কিন্তু অনেকগুলো নতুন নতুন জিনিস তোমাদেরকে পাশে দেখাচ্ছি আমি, অনেক নতুন নতুন জিনিস তোমাদেরকে পাশে দেখাচ্ছি। সবাই খেয়াল করো, একটা হচ্ছে যে শুধু রুট। আচ্ছা, এটা কি জানো যে শুধু রুটকে উঠাই দিলে পাওয়ার কত হয়? শুধু রুটকে উঠাই দিলে পাওয়ার কত হয়? ওকে ঠিক আছে, ওকে ঠিক, না ঠিক আছে যাক। ওকে তাহলে তোমরা সবাই জেনে নাও ভালো করে, সবাই ভালো করে জেনে নাও, শুধু রুট, শুধু রুটকে যদি কেউ উঠায় দাও পাওয়ার হবে হাফ, যদি কেউ কিউব রুটকে উঠায় দাও পাওয়ার হবে 1/3। ঠিক একইভাবে, একইভাবে যে কোনো রকম রুট থাকতে পারে, যে কোনো রকম রুট, মনে করো 7 রুট, 7 রুট অফ এক্স, যদি কেউ রুটটা উঠায় দাও এক্স এর পাওয়ার হবে 1/7। সবাই এটা তাহলে জেনে নাও ভালো করে। বিষয়টা হচ্ছে যদি কেউ শুধু রুটকে উঠায় দাও পাওয়ার হবে হাফ, কিউব রুট তুললে 1/3, 7 রুট তুললে 1/7। ভালো কথা, যদি আমার কথা বুঝে থাকো তাহলে একজন বলো তো, একজন বলো, এক্স টু দি পাওয়ার 1/4 ইকুয়াল কি লেখা যায়? 4 রুট দেখো তো সবাই একমত কিনা, 4 রুট এক্স। ওকে তাহলে তোমরা এই বিষয়টা নতুন শিখলা আজকে। বিষয়টা হচ্ছে যে রুটের সাথে পাওয়ারের সম্পর্ক, রুটের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে যে রুট উঠে গেলে ওই মানটা চলে আসে 1/, রুট উঠে গেলে ওই মানটা 1/, হয়ে যায়, রুট উঠে গেলে ওই মানটা 1/, হয়ে যায়। তাহলে দেখো তো এখানে যে হাফ হলো, এখানে যে হাফ হলো, তাহলে তোমার কাছে কি মনে হয় এখানে কি সংখ্যা আছে এখানে? এক্স্যাক্টলি, এখানে 2 আছে। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে নর্মাল রুট ব্যবহার করি বাস্তব জীবনে, দেখো নর্মাল যে রুট আমরা ব্যবহার করি বাস্তব জীবনের নর্মাল রুট, এই নর্মাল রুট অ্যাকচুয়ালি এখানে 2 থাকে, কিন্তু এই 2টা আমরা লিখি না আর কি। তার মানে নর্মাল যে রুট আমরা ব্যবহার করি সেই রুটে অ্যাকচুয়ালি এখানে 2 থাকে, কিন্তু ওই 2টা লেখা হয় না আর কি। কিন্তু 2 ছাড়া যদি অন্য কিছু থাকে তখন লেখা হয়, 2 ছাড়া অন্য কিছু থাকলে লেখা হয়, আর 2 থাকলে লেখা হয় না।
তো সবাই বিষয়টা খেয়াল করলা যে পাওয়ারের সাথে রুটের সম্পর্ক। তাহলে এবার দেখো তো x⁻1/3 এটাকে লেখা যায় কিউব রুট এক্স। ওকে, ব্যাস, তাহলে আমরা কিন্তু ইনভার্স ফাংশন পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের বিপরীত ফাংশনের আনসার। হ্যাঁ, এটাই ছিল আমাদের বিপরীত ফাংশনের আনসার। এখন বাকি আছে ঘ নাম্বারটা। তা আমি যেটা বললাম যে আমি নতুন নতুন যতগুলি কথা বললাম সবগুলি কথাই তোমরা ভালো করে খেয়াল করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন যাচ্ছি ঘ নাম্বারটাতে। ঘ নাম্বারটাতে বলা আছে যে দেখাও যে এফ ইনভার্স একটি ফাংশন। আমাদেরকে দেখাতে হবে যে এফ ইনভার্স একটি ফাংশন। ওকে, ভালো কথা। তাহলে এফ ইনভার্স ফাংশন কিনা এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ফাংশন হতে গেলে যে শর্ত ছিল। দেখো, ফাংশন হতে গেলে শর্ত ছিল যে ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য মানে কেউ কিন্তু একের বেশি উপাদান তৈরি করতে পারবে না, আবার কেউ প্রতিচ্ছবি তৈরি না করে থাকতে পারবে না। সো ফাংশন হবার জন্য আমাদের শর্ত ছিল যে কেউ একের বেশি উপাদান তৈরি করতে পারবে না, কেউ একের বেশি প্রতিচ্ছবি তৈরি করতে পারবে না, আবার কেউ প্রতিচ্ছবি তৈরি না করেও থাকতে পারবে না। সো এই কথাটাকে ভালোভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে, সবাই লেখা শুরু করো। এখানে তারা কিন্তু ইনভার্স ফাংশনের কথা বলেছে। এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল কিউব রুট অফ এক্স। বিষয়টা হচ্ছে যে এখানে এই ফাংশনটি এক্স এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। কেন? দেখতে পাচ্ছি এখানে তুমি এক্স এর যে কোনো মান বসালে কোনো সমস্যা হবে না। দেখো, তুমি এক্স এর মান যাই বসানো কেন তুমি একটা মান পাবা। অতএব এক্স এর মান যাই বসাই কোনো সমস্যা হবে না। তো আমরা লিখতে পারি যে ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। ভালো কথা, ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। অতএব অতএব ডোম এফ ইনভার্স, তুমি এফ ইনভার্স ফাংশনের ডোম বের করতেছো যেটা কিনা সকল বাস্তব সংখ্যা। ওকে, ভালো কথা। এখন বিষয় হচ্ছে যে তোমাকে মানগুলা এই ইনপুট বসিয়ে দেখতে হবে যে মানগুলি প্রতিচ্ছবি সবগুলো পাওয়া যায় কিনা। তোমাকে দেখতে হবে দুইটা জিনিস, তোমাকে ইনপুট দিয়ে দেখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে যে প্রতিচ্ছবি পাওয়া যায় কিনা, আর আরেকটা হচ্ছে যে একের বেশি প্রতিচ্ছবি তৈরি করে কিনা। তার মানে তুমি যদি এখন লিখে তুমি ঠিক সেই আগের মতো মনে করো এক্স এর মান একটা বসালা, এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা নিলা। এই মানগুলি তোমরা আসলে বের করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে, বুঝছো? তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করো। আমি এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। মনে করো তুমি এক্স এর মান পছন্দ করলা, 0। এক্স ইকুয়াল 0 হলে দেখো এই যে এফ ইনভার্স 0, কিউব রুট অফ 0 সমান সমান 0। এক্স এর মান মনে করো তুমি দিয়ে দিলা হচ্ছে 1/3। আচ্ছা আচ্ছা, তুমি এক্স এর মান মনে করো 8 দিলা। এক্স ইকুয়াল 8 হলে এফ ইনভার্স 8 কিউব রুট অফ 8, আমি লিখে দিচ্ছি ক্যালকুলেটরের সাহায্যে, এটা হবে 2। তো ঠিক আছে, আমরা বেশ কিছু মান বের করে দেখলাম। একটা মাইনাস মান নিলেও ভালো হয়। তো ঠিক আছে, এটা মাইনাস মানও নিয়ে ফেলো। এক্স ইকুয়াল -8, এফ ইনভার্স -8 কিউব রুট অফ -8 বাই ক্যালকুলেটর আমি লিখে দিলাম -2 হবে। যাক, তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা ঠিক আছে, এরপর কি করলাম, এরপর আমরা দিয়ে দিলাম ডট ডট। ডট ডট দেওয়ার পর এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কয়েকটা জিনিস। দেখো, স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম কয়েকটা জিনিস। সেই কয়েকটা জিনিস কি, সবাই ভালো করে খেয়াল করো। সেই কয়েকটা জিনিস হচ্ছে যে প্রথমে বুঝতে পারলাম যে ডোমেনের প্রত্যেকটা উপাদান শুধুমাত্র একটা করেই প্রতিচ্ছবি তৈরি করছে। ডোমেনের প্রত্যেকটা উপাদান
একটা করে প্রতিচ্ছবি তৈরি করছে, তার মানে ফাংশনের প্রথম শর্ত ঠিক আছে। প্রথম শর্ত ছিল ডোমেনের কোনো উপাদান, এই দেখো, ডোমেনের কোনো উপাদান একের বেশি প্রতিচ্ছবি তৈরি করতে পারবে না। এই যে ফাংশনের শর্ত ছিল ডোমেনের কোনো উপাদান, একটা উপাদান একের বেশি প্রতিচ্ছবি তৈরি করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি একটা উপাদান একটাই প্রতিচ্ছবি তৈরি করছে, একটা উপাদান একটাই প্রতিচ্ছবি তৈরি করছে, অতএব ফাংশনের প্রথম শর্ত ঠিক আছে। এখন দেখো দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত ছিল ফাংশনের কোনো উপাদান প্রতিচ্ছবি তৈরি না করে থাকতে পারবে না। ফাংশনের কোনো উপাদান প্রতিচ্ছবি তৈরি না করে থাকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি -8 দিলেও প্রতিচ্ছবি আসতেছে, 8 দিলেও প্রতিচ্ছবি আসতেছে, তার মানে কি প্রত্যেকটা উপাদানেরই প্রতিচ্ছবি আসতেছে। সুতরাং তারা কিন্তু প্রতিচ্ছবি তৈরি না করে নাই, তাদের কিন্তু প্রতিচ্ছবি আছে। অতএব ফাংশনের দুইটা শর্তই সে মেনে চলে। তো এই কথাটা ভালো করে কিভাবে লিখবা? লিখবা হচ্ছে যে অতএব ডোমেনের প্রত্যেকটি উপাদান, সবাই কথাটা ভালো করে লিখে নাও, অতএব ডোমেনের প্রত্যেকটি, অতএব ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য, ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য f ইনভার্স x ইকুয়াল কিউব রুট অফ x। হ্যাঁ, ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য f ইনভার্স x ইকুয়াল কিউব রুট অফ x এর একটি অনন্য অনন্য মান পাওয়া যায়, অনন্য মান পাওয়া যায়, অনন্য মান পাওয়া যায়। অতএব f ইনভার্স x একটি ফাংশন। আমি এই যে শেষ কথাটা লিখে দিলাম, শেষ যে ল্যাঙ্গুয়েজটা লিখলাম অনন্য, এই অনন্য মানে কিন্তু দুইটা জিনিস। এই অনন্য কথাটা কিন্তু দুইটা অর্থে ব্যবহৃত হয়। অনন্য কথাটা ব্যবহৃত হয় দুইটা অর্থে। কোন দুইটা অর্থ? অনন্য মানে হচ্ছে যে ডোমেনের প্রত্যেকটি উপাদান একটা করেই প্রতিচ্ছবি তৈরি করছে। অনন্য মানে ডোমেনের প্রত্যেকটি উপাদান একটা করেই প্রতিচ্ছবি তৈরি করছে, কেউই একের বেশি করেনি। আর অনন্য কথাটার দ্বিতীয় অর্থ হচ্ছে ডোমেনের প্রত্যেকটি উপাদানেরই প্রতিচ্ছবি আছে, ডোমেনের প্রত্যেকটি উপাদানেরই প্রতিচ্ছবি আছে, কেউই প্রতিচ্ছবি তৈরি না করে বসে নাই। সো এই অনন্য কথাটার মধ্যে কিন্তু দুইটা অর্থ লুকায়িত আছে, দুইটা অর্থ লুকায়িত আছে। সো যেই দুইটা অর্থ মেনে চললে ফাংশন হয়। সো আমরা সবাই বুঝতে পারলাম আশা করি যে অনন্য কথাটার মধ্যে দুইটা কথা লুকায়িত আছে। দেখো ফাংশন হবার জন্য ছিল যে দুইটা প্রতিচ্ছবি তৈরি করলে সমস্যা, আবার প্রতিচ্ছবি তৈরি না করলেও সমস্যা। আর অনন্য কথাটার মানে হচ্ছে যে দুইটা প্রতিচ্ছবি তৈরি করেনি, একটাই করছে। আর একটা কি, প্রতিচ্ছবি তৈরি না করে বসে নাই, প্রতিচ্ছবি সবারই আছে। সো অনন্য কথাটা দ্বারা দুইটা কথা একসাথে মিন করে, যার দ্বারা ফাংশন তৈরি হয়। তো আমরা মনে হয় সবাই বুঝতে পারলাম নাকি? ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিয়ে নাও, যারা দেরিতে জয়েন করেছো তারা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি পরবর্তী অংশ তোমাদের সামনে রাখি। ওকে, সবাই দেখতে পাচ্ছো? সবাই স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী অংশের। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা আবারও স্ক্রিনশট নিবে। সবাই পরবর্তী অংশটা সবাই স্ক্রিনশট নাও, এখান থেকে শুরু। সবাই স্ক্রিনশট নাও পরবর্তী অংশটা। আশা করি স্ক্রিনশট নিয়েছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। সবাই খেয়াল করো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পরবর্তী অংশ। হ্যাঁ, সবাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত পরবর্তী অংশ। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে। তোমরা স্ক্রিনশট নিবা। ওকে, সবাই এখান থেকে শুরু করে, হ্যাঁ সবাই এগুলো স্ক্রিনশট নাও। ওকে শিক্ষার্থীরা, সবাই স্ক্রিনশট নিয়ে নাও।
ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। আমি চলে যাচ্ছি আবারও পরবর্তী অংশে চলে যাই, তোমরা স্ক্রিনশট নিবে আবারও। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের শেষ অংশ। এটা হচ্ছে আমাদের শেষ অংশ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই শেষ অংশটার। ওকে, সবাই শেষ অংশটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। তো শিক্ষার্থীরা, বরাবরের মতোই তোমরা জানো যে লাইভ ক্লাসে এই ফাংশনটা চলে, আর আমরা রেকর্ড রেকর্ড ক্লাসে তোমাদের জ্যামিতি অংশটা চলতেছে। সুতরাং আমি এই লাইভ ক্লাসটি তোমাদের ইউটিউবে দেওয়ার পাশাপাশি তোমাদের জ্যামিতি অংশেরও 2টা ক্লাস তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তো সামনে যেহেতু ঈদের বন্ধ আছে, সো তোমরা জ্যামিতির ওই 2টা ক্লাস তোমরা দেখে নিবে এবং তোমরা এই লাইভ ক্লাসটি আরেকবার দেখে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।